মানুষের কখন কবে মৃত্যু হবে কেউই আমরা বলতে পারি না। সালটা ছিল 13ই অক্টোবর 1972। একটি উরুগুয়ানের প্লেন 40 জন প্যাসেঞ্জার ও 5 জন ক্রু মেম্বার নিয়ে অ্যান্দিস মাউন্টেনে ধাক্কা খেয়ে প্লেনটি ক্রাশ হয়ে যায়। আর এই ঘটনাটি অনেক লোকের কাছে বেদনাদায়ক ছিল, কিন্তু অনেক লোক আবার চমৎকার বলেছিল। প্লেনটি ওই মাউন্টেনে ধাক্কা খাওয়ার পর ঠিক সেই দিন কি হয়েছিল এবং গোটা পৃথিবী যখন আমাদেরকে মৃত্যুর জন্য একলা ছেড়ে দেয়, আর আপনার কাছে তখন বেঁচে থাকার জন্য খাবার দাবার পোশাক আশাক কিছুই নেই এবং সেই এলাকায় প্রচণ্ড ঠান্ডা, আর সেই সময় মৃত্যু আপনাকে টানছে, তখন আপনি কি করবেন? তাই সেই ঘটনাটি জানতে হলে আজকের আপনাদেরকে সত্য ঘটনার ওপর তৈরি সোসাইটি অফ দ্য স্নো মুভির গল্পটা পুরো শুনতে হবে। আর এইটুকু বলতে পারি, এই মুভির সত্য ঘটনাটি আপনাকে কাঁদাবে। তাই চলুন আমরা সবাই মিলে মুভির শুরুতে চলে যাই। মুভির শুরুতে দেখা যায় একটি মাঠে কয়েকজন ইয়াং ছেলে রাগবি গেম খেলছে এবং একটি ছেলে বারবার বলছে, রাবার তো বল পাস করো, কিন্তু রাবার তো কোনো কথা শোনে না। সে একাই সব ম্যাচ জিতিয়ে দিত। এরপর গেম শেষে তারা ড্রেসিং রুমে খেলাধুলা নিয়ে কথাবার্তা বলতে লাগলো এবং সেখানে দেখা যায় মার্শালো বলে একটি ছেলে বলছে যে স্যান্তিয়াগোতে ঘুরতে যাওয়ার জন্য এখনও প্লেনটিতে অর্ধেক সিট খালি আছে, তাই যে কজন যেতে চাও তারা সবাই আমাকে ট্রাভেলিংয়ের জন্য টাকা দিয়ে ক্লিয়ার করো। এরপর যেসব ছেলেরা ঘুরতে যাবে তারা সবাই প্লেনের টাকা দিয়ে ব্যাপারটিকে ক্লিয়ার করলো এবং রাবার্তো, অ্যালেক্সিস ও আরও বেশ কয়েকজন লোক ঘুরতে যাওয়ার জন্য তারাও পরের দিন সকালে ওই উরুগুয়ান প্লেনটির কাছে পৌঁছায় এবং সেখানে দেখা যায় অনেকের পরিবার সেই সব ছেলে মেয়েকে ছাড়তে এসেছে এবং তাদেরকে ভালোবাসা জানাচ্ছে এবং তাদের পরিবার বলছে সাবধানে যেও, ভালোভাবে ঘরে ফিরে এসো। আর ওইসব প্লেনে করে যেসব ছেলে মেয়ে ঘুরতে যাচ্ছিল তাদের মধ্যে বেশিরভাগ ছেলেই রাগবি গেমের প্লেয়ার ছিল, মানে তারা খুব ভালো খেলাধুলা করত। এরপর প্রথমে তারা ঘুরতে যাওয়ার আগে প্লেনটির সাথে সবাই মিলে একটি ছবি তোলে এবং সেই মুহূর্তে তাদের মধ্যে নুমান তুর্কার্তি, যে একজন 24 বছর বয়সী ছেলে, সে মনে মনে তখন ভাবতে লাগলো, এদের মধ্যে আমি কাউকে চিনি না, তাও কেন মনে হচ্ছে যে আমি এদেরকে অনেক আগে থেকে চিনি। এমনকি সেই সব লোকজনের মধ্যে বেশিরভাগ মানুষ নুমান তুর্কার্তির বয়সী ছিল এবং তাদের মধ্যে প্রত্যেকজন মানুষ ভালো ঘরের ছিল, যাদের বাবা মা সেই সব ছেলে মেয়েকে অনেক ভালোবাসতো। ও তাদের মধ্যে বেশ কয়েকজন ছেলে তাদের মা বাবাকে ছেড়ে প্রথমবার অজানা জায়গায় ঘুরতে যাচ্ছে, কিন্তু তারা নিজেরাও জানে না যে তারা আবার মা বাবার কাছে ফিরে আসতে পারবে কিনা। এরপরই উরুগুয়ান প্লেনটি স্যান্টিয়াগোতে যাওয়ার জন্য আকাশে উড়ান দেয়, আর সেই সময় প্লেনের ভিতরে থাকা সবাই খুব হাসি খুশি ছিল ও একজন আরেকজনের ছবি ক্যামেরাবন্দি করছে। তখনই বেশ কিছুটা দূর যাওয়ার পর প্লেনটি কেঁপে ওঠে এবং হঠাৎ একটি ছেলে বলল, এটি সেই জায়গা না যেখান থেকে প্লেন গেলে ওই জায়গাটি প্লেনটিকে তার দিকে টানে? তখন একজন হেসে সবাইকে বলল, আর্জেন্টিনি প্লেন দিয়ে যে গরম হাওয়া বেড়ায় সেটি পাহাড়ের ঠান্ডা হাওয়ার সাথে ধাক্কা খায়, আর তারপরে একটা এফেক্ট ক্রিয়েট হয় যার জন্য প্লেনটা একটু কেঁপে ওঠে। কিন্তু এই কথা শুনে নুমান তুর্কার্তি বিশ্বাস করল না, সে হাসলো। এরপর ওই লোকটি সবাইকে বোঝানোর জন্য একটি পেন দিয়ে এঁকে বলল, দেখো এটা হলো উঁচু খাঁজকাটা মাউন্টেন, এটার ওপর দিয়ে যাওয়া কোনো মতেই সম্ভব না, তাই প্লেনটি পাহাড়ের মধ্যখানের সমান্তরাল জায়গা দিয়ে ঘুরে সাউথে যাবে। এরপর চিলি থেকে প্লেনটি নর্থের দিকে ঘুরে কিউরির দিকে গিয়ে প্লেনটি তার 10 মিনিট পরে স্যান্টিয়াগোতে ল্যান্ড করবে। এরপর তখনই প্লেনের ভেতর থেকে সব যাত্রীকে বলা হলো, আমাদের প্লেনটি স্যান্টিয়াগোতে ল্যান্ড করবে, সবাই সিট বেল্ট বেঁধে নাও। তখনই নুমান তুর্কার্তি প্লেনের জানলা দিয়ে তাকালো। তখন সে দেখতে পেল প্লেনের ডানা খুব জোরে কাঁপছে
আর এই দেখে সে একটু অবাক। সে ভাবলো এরকম কেন হচ্ছে, এবং হঠাৎ দেখা যায় প্লেনটি তার গতিবেগ হারিয়ে ফেলেছে। আর সেই মুহূর্তে প্লেনে থাকা নান্দো জোরে প্লেনটির গায়ে ধাক্কা খেয়ে নিচে পড়ল। আর এই দেখে প্লেনের সব যাত্রী রীতিমতন ভয়ে আতঙ্কিত। সেই পরিস্থিতিতে উরুগন প্লেনটির গতিবেগ আরও বেড়ে যায় এবং প্লেনটি আকাশপথে টাল মাতাল হতে শুরু করে। আর বলতে বলতেই প্লেনটি তার গতিবেগ হারিয়ে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে দুই ভাগ হয়ে যায়। আর ওই বিধ্বংসী ঘটনায় দেখা যায় প্লেনের ভিতর থাকা প্রত্যেকজন লোক ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং অনেকের শরীরে বেশ কিছু অংশের হাড়গোড় ভেঙে চুরে যায় ও প্লেনটির প্রথম অংশের এক টুকরো বরফের ওপর দিয়ে দ্রুত গতিতে গিয়ে একটি জায়গায় থেমে যায়। তখন ওই এলাকায় সব কিছুক্ষণের জন্য অন্ধকার নিস্তব্ধ জায়গায় পরিণত হয় এবং বেশ কিছুক্ষণ পর দেখা যায় ভাঙা প্লেনটির মধ্যে মানুষের কান্নার আর্তনাদ। মানুষের সারা গা ক্ষত বিচ্যুত হয়ে গেছে এবং একে অপরকে বাঁচাতে লাগলো। তখন সেই মর্মান্তিক দুর্ঘটনায় দেখা যায় একজন আরেকজনকে ওই ভাঙা প্লেনের ভেতর থেকে আহত মানুষগুলোকে টেনে টুনে বার করছে এবং একজন আতঙ্কিত হয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ভগবান আমাদের সাথে এরকম কেন করলো? আমরা মরতে চাই না, কিন্তু কিছু করার নেই। ভাগ্য হলো এই রকমই জিনিস, আপনি না চাইলেও সেই দুঃখজনক ঘটনা আপনার সাথেই ঘটবে। এরপর তারা সবাই প্লেনে থাকা পাইলটের খোঁজ করতে লাগলো, কারণ পাইলটকে যদি জীবিত অবস্থায় পাওয়া যায় তাহলে হয়তো তারা এই এলাকা থেকে যা হোক করে বেঁচে ফিরতে পারবে। তারপর তারা সবাই পাইলটকে খুঁজতে থাকে। এরপর বেশ কয়েকজন প্লেনের চালকের খোঁজ পেল এবং সেখানে দেখা যায় প্লেনের চালকের মুখ থেকে কালো রক্ত বেরাচ্ছে। সেই মুহূর্তে তখন কি করা যায়? এবং হঠাৎ সেই সময় চালকটি তার সামনে থাকা মানুষগুলোকে বলল, হামনে কুড়ি কো পাস কার গয়া। কিন্তু তার কথা শুনে অনেকেই বুঝতে পারল না। এরপর নুমান তুর্কার্তি প্লেনের চালকের কথা শোনার জন্য সে তার কাছে এগিয়ে যায়। তখন চালকটি তাকে আহত অবস্থায় বলল, ভগবান তোমাদের রক্ষা করুক। এই বলে লোকটি ওইখানেই মারা যায়। মানে এমন জায়গায় প্লেনটি ক্রাশ হলো যেখানে কেউ তাদেরকে বাঁচাতে আসবে না এবং সেখানে ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। কিন্তু তারা বুঝতে পারে না যে তাদের বেঁচে থাকার উপায় কি। আর তাছাড়াও ওই এলাকায় এমন ঠান্ডা যেখানে তাপমাত্রা -30°C। মানে ওই এলাকায় যেই কজন বেঁচে ছিল তাদের জন্য বেঁচে থাকা অনেক কঠিন চ্যালেঞ্জ। এরপর গভীর রাত, কনকনে ঠান্ডা, কিন্তু কিছু করার নেই, তাদেরকে এখানে থাকতে হবে। আর এই রকম কষ্টে কতদিনই বা ওই এলাকায় থাকা যাবে সেটা বলা মুশকিল। তখন বেশ কয়েকজন মানুষ দেখা যায় গুটিছোট হয়ে অনেক কষ্টে তারা এক রাত কাটায় এবং মৃত্যুর সাথে রীতিমতন লড়াই করে। আর যখন সকাল হলো তখন দেখা যায় একটি ছেলে ঠান্ডায় জমে মারা গিয়েছে। মানে ছেলেটিকে বাঁচানো সম্ভব হলো না। এবার এই ঘটনার আগামীকাল সকালে তারা দেখতে পেল চারিদিকে বিশাল বরফের এলাকা। আর সেই এলাকা দেখে তারা আতঙ্কিত, কারণ সেখানে একটা কাকপক্ষীও দেখা যাচ্ছে না। এবং সেই মুহূর্তে একটি ছেলে ঠোঁট কাঁপা অবস্থায় মার্শালোকে বলল, আঞ্জু মার্তিলেনাম, এবং প্লেনে থাকা একটি মেয়েও মারা গেছে। মানে বেশ কিছু মানুষ মারা গিয়েছে ও কিছু মানুষ আধমরা অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু তারা বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এরপর কয়েকজন মিলে ওইখানে যেসব আহত মানুষ ছিল তাদেরকে ওই ভাঙা প্লেনের ভেতর থেকে বার করে এবং একে অপরকে বলল যে ওই ভাঙা প্লেনটির মধ্যে যেসব খাবার দাবার পোশাক আশাক আছে সেগুলোকে এক জায়গায় করো, কারণ আমাদেরকে বাঁচতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে ওই ব্যক্তিগুলো এতক্ষণে মারা গেছে, তাদেরকে তারা কি করবে? তখনই তাদের মধ্যে একজন বলল, যতক্ষণ না আমাদেরকে কেউ সাহায্য করতে আসবে ততক্ষণ ওই লাশগুলোকে বরফের উপরে শুইয়ে রাখা হোক। এরপর এক এক করে 11টি লাশ ওই বরফের উপর শুইয়ে রাখা হলো। আর যাদের বয়স ছিল 18 থেকে 50 বছরের মধ্যে, আর তাদের সবার নাম স্ক্রিনে দেওয়া হলো। এরপর তারা পেটের খিদে মেটানোর জন্য কিছু খাবার খেতে লাগলো।
আর তখনই দূর থেকে প্লেনের আওয়াজ তাদের কানে ভেসে আসে। আর সেই আওয়াজ শুনে তারা হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তাদেরকে বাঁচাতে আসলো না। এরকম করে বেশ কয়েকটা রাত কেটে যায়, কিন্তু তারা বিশ্বাস করত যে ভগবান তাদের সাথে আছে, তারা ঠিক এখান থেকে বেঁচে ফিরবে। আর তাদের এই বিশ্বাস ওই মানুষগুলোকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ভগবানের উপর ভরসা করে সবসময় বাঁচা যায় না। এমনকি তাদের কাছে এই জায়গাটি খুব সুন্দর ছিল, যেখানে শুধুমাত্র স্বপ্নে বাঁচা যায়, বাস্তবে বাঁচা অসম্ভব। এরপর তারা বেশ কয়েকটা রাত ওই এলাকায় কাটায়। এরপর ধীরে ধীরে ওইখানকার এলাকার মানুষের মনোবল ভাঙতে শুরু করে। মানে তারা ভাবতে লাগলো যে এই এলাকায় তারা কিভাবে বাঁচবে। এবং হঠাৎ মার্শালও বলল, দেখো, আমাদেরকে যেভাবেই হোক বাঁচতে হবে, নিজেদের ওপর ভরসা রাখো। আর মার্শালোর এই কথা শুনে তাদের মনে একটু সাহস এলো। কিন্তু অবাক করা বিষয় হলো, মাঝে মধ্যেই ওই এলাকার আশেপাশ দিয়ে প্লেনের আওয়াজ ভেসে আসতো, কিন্তু তারা সবসময় ওই আওয়াজ শুনে ভাবতো যে কেউ হয়তো তাদেরকে বাঁচাতে আসছে। কিন্তু আজব ব্যাপার এটাই, বেশ কয়েকটি প্লেন তাদের ওই এলাকার আশেপাশ দিয়ে ঘুরে চলে যেত, কিন্তু তাদেরকে কোনোভাবেই খুঁজে পেত না। কারণ এলাকাটা পুরো সাদা বরফে ঢাকা ছিল। আর যেই প্লেনটা ক্র্যাশ হয়েছিল সেই প্লেনটাও অনেকটা সাদা রঙের দেখতে, যার কারণে তাদেরকে খুঁজে পাওয়া কোনো মতেই সম্ভব ছিল না। আর এলাকাটাও অনেক বড় ছিল। এরপর নুমান তুর্কার্তি সবাইকে বলল, আমাদেরকে এরকমভাবে বেঁচে থাকলে হবে না, ওই প্লেনের পেছনের ভাঙা অংশটা যেখানে পড়েছে ওই জায়গায় যেতে হবে, কারণ প্লেনের পেছনের ভাগে ব্যাটারি রাখা আছে। আর এর সাহায্যেই রেডিও চালিয়ে রেস্কিউ টিমকে খবর দেওয়া সম্ভব হবে, যাতে করে তাদের সবাইকে বাঁচাতে আসুক। এরপর কয়েকজন মিলে ওই ভাঙা প্লেনটির কাছে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ওই এলাকায় তুষার ঝড় এতটাই পরিমাণে, যার কারণে সেখানে যাওয়া কোনো রকমভাবেই সম্ভব হতো না। এইরকম করে আরও 6টা দিন কেটে যায় এবং বেঁচে থাকার জন্য যেটুকু তাদের কাছে খাবার ছিল সেটাও শেষ হয়ে গেছে। মানে ওখানে খাবার মতন তাদের আর কিছুই নেই। তাহলে তারা কিভাবে বাঁচবে? এরপর তারা বেঁচে থাকার জন্য সিদ্ধান্ত নেয় যে মানুষগুলো মারা গিয়েছে তাদের বডি খেয়ে বেঁচে থাকতে হবে। কিন্তু এই বিষয়টা শুনে অনেকেই মানতে চাইল না, কিন্তু তাদের খিদে মেটানোর জন্য এছাড়া কোনো উপায় ছিল না। এরপর হঠাৎ একজন বলল, ওই মরা লাশগুলো যদি খাই তাহলে ভগবানও আমাদের ক্ষমা করবে না, এটা অন্যায় কাজ হবে। আর এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতে লাগলো। কিন্তু খিদে মেটানোর জন্য এছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু বেঁচে থাকার জন্য কিছু একটা তো করতেই হবে, কারণ পৃথিবীতে এইরকম কঠিন পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে। আর তাছাড়াও এই রকম লড়াই করে তারা কতদিন বেঁচে থাকবে? এরকম করে আরও 9 দিন অনেক কষ্টে সৃষ্টে তাদের কাটে। এরপর সেখানে দেখা যায় নান্দর বোন সুসনা, সেও মারা গেল এবং তার বোনকে চোখের সামনে মরতে দেখে সে হাউ হাউ করে কাঁদতে লাগলো। আর এই ঘটনার পর আরও কয়েকটা দিন তাদের অনেক কষ্টে কাটতে থাকে। এরপর তারা সবাই বেঁচে থাকার জন্য সেই মরা বডিগুলোকে বাধ্য হয়ে খেতে লাগলো। মানে তাদেরকে খিদের জ্বালা নরখাদক করে তুলেছে। এবং হঠাৎ তাদের কাছে থাকা একটি রেডিওর মাধ্যমে বার্তা এলো যে উরুগুয়ান প্লেনটি আন্দিজ মাউন্টেনে ধাক্কা খেয়ে ক্রাশ হয়ে গেছে। উরুগুয়ানের সরকার তাদেরকে অনেক খোঁজ করেছে, কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায়নি। তাই সেই দিনই ওইখানকার সরকার এই মিশনটি তারা এখানেই শেষ করলো। আর এই বার্তাটি শুনে ওই এলাকার সব লোকজন কান্নায় ভেঙে পড়েছে। মানে তারা তখন ভাবতে লাগলো যে হয়তো তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। এরপর নান্দর আবার তো তারা সবাই সিদ্ধান্ত নেয় যে ওই ভাঙা প্লেনটির পিছনের অংশের কাছে পৌঁছাতে হবে। কিন্তু যতবারই তারা ভাঙা প্লেনটির কাছে যাওয়ার চেষ্টা করেছিল ততবারই সেই জায়গায় পৌঁছাতে পারিনি, কারণ সেই এলাকায় প্রচণ্ড পরিমাণে তুষার ঝড় হতো। এবং তখনই মার্শালও বলল যে আমি তোমাদেরকে বলেছিলাম যে রেস্কিউ টিমের জন্য অপেক্ষায় থাকতে, কিন্তু এই আশায় থাকলে আমরা হয়তো বাঁচতে পারবো না। এরকম করে আরও কয়েকটা রাত কেটে যায় এবং সেই সময় দেখা যায় তারা বেশ হাসি খুশি অবস্থায় আছে, কারণ তাদের কিছুক্ষণের জন্য বিশ্বাস হয়েছিল যে এইখান থেকে হয়তো তারা বেঁচে ফিরবে। এবং তখনই ওই এলাকায় দেখা যায় বড়সড় তুষার ঝড়ে বরফের মধ্যে চাপা পড়ে মার্শালো, কোকো, লিলিয়ানা, দিয়াগো এরা সবাই মারা গিয়েছে।
এরপর যেসব মানুষগুলো বরফের মধ্যে চাপা পড়ে জীবিত অবস্থায় বেঁচেছিল তারা অনেক কষ্টে ওই জায়গা ভেঙে তারা বাইরে বেরিয়ে আসে এবং তারা অনেক হাসি খুশি যে তারা হয়তো আবার নতুন জীবন ফিরে পেল। আর এই দেখে নান্দো ও রাবার্তো তারা পুরোপুরি ফাইনাল করেই ফেলে যে তারা এইবার ওই এলাকায় যে করে হোক পৌঁছাবে। কিন্তু ততক্ষণে তাদের কাছে খাবার প্রায় শেষ হয়ে এসেছে। আর তাছাড়াও এখানে প্রশ্ন হলো যে ওই জীবিত মানুষগুলো কতক্ষণই বা ওইসব কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকবে। এরপর রাবার্তো, নান্দো তারা ওই ভাঙা প্লেনটির কাছে পৌঁছে গেলেও সেই রেডিওর বার্তা কোনোভাবেই কাজ করলো না এবং তাদের মনোবল আবারও ভাঙল। এবং সেই মুহূর্তে দেখা যায় নুমান তুর্কার্তি সেই ছেলেটাও দুঃখজনকভাবে মারা গেল। কিন্তু অদ্ভুত ব্যাপার, নুমা কিন্তু এই জায়গায় প্রথমে আসতে চায়নি, তাকে রাজি করিয়ে এখানে আনা হয়েছিল। কিন্তু তার মৃত্যু হয়তো এইখানেই ছিল, তাই হয়তো সে মারা গেল। যাই হোক, এরপর নুমা মারা যাওয়ার আগে সে একটা চিঠি লিখেছিল। সেই চিঠিতে লেখা ছিল যে বন্ধুর জন্য জীবন দেওয়ার থেকে বড় কিছু হতে পারে না। এবং সেই চিঠির লেখা দেখে রাবার্তো, নান্দো সবাইকে বলতে লাগলো যে আমাদেরকে রেডিওর ভরসায় থাকলে হবে না, আমাদেরকে আন্দিস মাউন্টেন অতিক্রম করতেই হবে। কারণ এই মাউন্টেনটাই যদি আমরা পার করতে পারি তাহলে আমরা চিলির ঘনবসতিপূর্ণ এলাকা দেখতে পারবো আর আমরাও তোমাদের সবাইকে বাঁচাতে পারবো। এরপরই রাবার্তো ও নান্দো আন্দিস মাউন্টেন অতিক্রম করার জন্য পথ চলা শুরু করে এবং তারা দুজন পশ্চিম দিক দিয়ে 2 সপ্তাহের খাবার মজুত করে নান্দো ও রাবার্তো ধীরে ধীরে এগোতে থাকে। কিন্তু পাহাড় অতিক্রম করতে অনেক সময় লাগবে এবং সেখানে দেখা যায় রাবার্তো ওই কাঁচা মাংস যতবারই খেত সে ততবারই বমি করে দিত, মানে সেই কাঁচা মাংস তার হজম হতো না। এরকম করে অনেকটা রাস্তা যাওয়ার পর তারা অনেক কষ্টে পাহাড়ের একদম সবচেয়ে উঁচু ঢালে পৌঁছে যায়। কিন্তু তখনও তারা কোনো রকম বাঁচার উপায় খুঁজে পেল না এবং সেখানে দেখতে পেল শুধু পাহাড় আর পাহাড়। আর এই দেখে নান্দো রাবার্তো অবাক এবং রাবার্তো নান্দোকে বলল, দেখো এখান থেকে আমরা বেঁচে ফিরবো না, তাই আমরা আবার আমাদের এলাকায় ফিরে যাই। এবং তখন নান্দো বলতে লাগলো, আমরা যদি ওই এলাকায় আবার রিটার্ন ফিরে যাই তাহলে ওইখানে আটকে থাকা সেই সব সাধারণ মানুষগুলোকে আমরা বাঁচাতে পারবো না। এবং তখনই নান্দো রাবার্তোকে ভরসা দিয়ে বলল, দেখো ওই এলাকায় একটা জলাশয় হয়তো দেখা যাচ্ছে, ওই জায়গাটায় আমাদের পৌঁছাতে হবে এবং সেখানে যেতে 10 দিন সময় লাগবে। কিন্তু এই কথা শুনে রাবার্তো বলতে লাগলো, তুমি এমন জায়গায় নিয়ে যাচ্ছ সেখানে যাওয়া সম্ভব না, আর সেখানে যদি যাইও হয়তো আমরা বেঁচে ফিরবো না। এরপরই রাবার্তো নান্দোকে ভরসা করে তারা দুজন 10 দিন ধরে পায়ে হেঁটে অনেক কষ্টে চিলির একটা এলাকার কাছে গিয়ে পৌঁছায় এবং তারা সেখানে দেখতে পায় অনেক গতিতে জলাশয় বয়ে যাচ্ছে। আর সেই জলাশয় দেখে তারা জলের তৃষ্ণা মেটাতে লাগলো এবং হঠাৎ একটা ব্যাঙ তারা দেখতে পেল এবং দেখে একটু অবাক হলো। তারা দুজন বুঝতে পারলো যে এখানে হয়তো কোনো জীবজন্তুর বসবাস আছে। এরপর রাবার্তো হঠাৎ এক ভগবানের দর্শন পায়, মানে সেখানে দেখা যায় ঘোড়ার পিঠে একজন ঘোরাফেরা করছে এবং তাকে বলতে লাগলো, আমাদেরকে বাঁচাও, এখান থেকে উদ্ধার করো। এবং রাবার্তোর কথা শুনে সেই লোকটি বুঝতে পারল না, কারণ সেখানে জলাশয়ের স্রোতের আওয়াজ অনেক বেশি, যার কারণে তাদের কথা সেই লোকটি শুনতে পারছিল না। তাই তারা একটি চিঠির মাধ্যমে স্প্যানিশ ভাষায় তাকে লিখে পাঠালো যে আমরা সেই ব্যক্তি যাদের প্লেনটি আন্দিস মাউন্টেনে ধাক্কা খাওয়ার পর প্লেনটি ক্রাশ হয়ে গিয়েছিল, তাই দয়া করে আমাদেরকে বাঁচাও। এবং তাদের দুজনের বেঁচে ফেরার ঘটনাটি চিলির সরকারের কাছে পৌঁছে যায়। এরপর চিলির এয়ারফোর্স নান্দো ও রাবার্তোর সাহায্য নিয়ে আন্দিস মাউন্টেনে আটকে থাকা 22শে ডিসেম্বর 1972-এর ঠিক 71 দিনের মাথায় আন্দিস মাউন্টেনে আটকে থাকা সেই 14 জন মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। আর তাদের এই ফিরে আসার এই খবরটি পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে যায় এবং এই ঘটনা বিশ্বের অন্যতম দুঃখজনক ঘটনার মধ্যে একটি। এবং সব জার্নালিস্ট তাদের কাছে জানতে চাইল যে তারা ওই এলাকায় এতদিন কিভাবে কাটালো, কিন্তু উত্তর দেওয়া সেই পরিস্থিতিতে তাদের কাছে সম্ভব ছিল না। তারা তখন ভাবতে লাগলো যে আমরাই কেন শুধু এখান থেকে বেঁচে ফিরলাম, বাদবাকি মানুষ যারা ছিল তারা কেন আমাদের সাথে বেঁচে ফিরতে পারলো না। তাদের এই বেঁচে ফেরাটা একটা মিরাক্কেল ছিল, কারণ তারা ভেবেই নিয়েছিল যে তারা হয়তো কেউই ওই মাউন্টেন থেকে বেঁচে ফিরবে না। ভাবার বিষয় এটাই,
2 মাসের বেশি দিন ওই জায়গায় তারা কিভাবে লড়াই করে কাটিয়েছে সেটা তারাই জানে। জীবনটা এইরকমই যে কার সাথে কখন কি ঘটবে সেটা বলা খুবই মুশকিল। আমি এই সিনেমাটা দেখে অনেক কিছু শিখতে পারলাম যে জীবনে বেঁচে থাকার জন্য কতটা লড়াই করতে হয়। আর সেই বেঁচে ফেরা মানুষগুলো অনেক কিছু শিখতে পেরেছে যে মৃত্যুর সাথেও লড়াই করে কিভাবে বাঁচা যায় এবং সেই লড়াইয়ের পর একটা নতুন জীবনও আবার ফিরে পাওয়া সম্ভব। আর আজকের সিনেমাটার সত্য ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, যাতে করে এইরকম সব সত্য ঘটনা আপনাদের সামনে আবারও আলোচনা করতে পারি।